আসসালামু আলাইকুম। সত্যি আজকে আমি আবেগে উদ্বলিত এই কারণে, এটা মুন্সি আব্দুল হালিমের রক্তঝরা ময়দান, এটা শহীদ আমিনুল ইসলাম বিমানের রক্তঝরা মাঠ। আজকে ডাকসু নির্বাচন, শহীদ আব্দুল মালিকের পর মাওলানা মতিউর রহমান নিজামীকে 1991 সালে রক্তাক্ত করা হয়েছিল। পরম করুণাময় রাব্বুল আলামিন ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ বিজয় দিয়েছেন। 30 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল। একটা পাখি হত্যা করা হলে তার 500 টাকা জরিমানা করা হতো, আর শিবির নেতাদেরকে গুলি করে হত্যা করা হতো, তার কোনো প্রতিবাদ করা হতো না। সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান আল্লাহর মেহেরবানিতে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আগামী দিনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আগামী দিনের বঙ্গভবন আল কোরআনের বঙ্গভবন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে অনেক ষড়যন্ত্রের কথাই আমাদেরকে বলতে হচ্ছে, কারণ এক শ্রেণীর টকশোজীবী যারা মিথ্যার প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তারা বলছেন এবং নেতৃবৃন্দ এখন বলা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ছাত্র শিবির পরিচয় দিয়ে বিজয় হয় নাই। আপনাদের কথা মেনে নিলাম, আপনারা যারা হেরেছেন তারা তো দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করেই হেরেছেন। সুতরাং আপনারা আগামী দিনে দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করে হারার প্রস্তুতি গ্রহণ করুন। এইভাবে কথার ফুল ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আজকে আমরা দলীয় এজেন্ডা নিয়ে মাঠে নামি নাই। যে 5 দফা কর্মসূচি, এটা জামাত ইসলামীর দলীয় এজেন্ডা নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের এজেন্ডা। এই এজেন্ডা যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশে আবার স্বৈরাচারের পুনরুত্থান ঘটবে। এই 5 দফা যদি বাস্তবায়ন না হয়, আবার পতিত স্বৈরাচার বাংলাদেশে পুনর্বাসিত হয়ে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ আবার গণহত্যা শুরু করবে। এই পরিবেশ যেন ফিরে না আসে, এই জন্যই আমাদের 5 দফা। 5 দফার মধ্যে 1 নাম্বার দফাটি আপনারা জানেন। প্রথম দফাই হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। এটা আইনগত ভিত্তি দেওয়ার কথা আমরা বলেছি। বাংলাদেশ পরিচালনা যারা করছেন তারা 8ই আগস্ট কোন আইনের ভিত্তিতে ক্ষমতা এসেছেন? বাংলাদেশের সংবিধানের কোন আইনের কথা আপনারা দেখাইতে পারবেন না। একটি আইন আছে, বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে সরকার গঠিত হবে। যার কারণে 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী নাই, মন্ত্রিপরিষদ নাই, পার্লামেন্ট নাই, এবং বাংলাদেশে প্রায় 42 থেকে 45টির মতো সাংবিধানিক ধারা অকার্যকর হয়ে গেল। এই অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক দল একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা শপথ নিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই। এইটা যদি বৈধতা দিতে হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আগামী এই সরকার যত কর্মকাণ্ড করবে, কোনো কর্মকাণ্ডের আইনগত ভিত্তি থাকবে না, এমনকি জাতীয় সংসদ নির্বাচনেরও আইনগত ভিত্তি থাকবে না। এই জন্যই আমরা প্রথম বাক্যই বলেছি জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। আমাদের একটি বন্ধু রাজনৈতিক দল, ওনারা একটা টেকনিক্যাল কথা বলেছেন।
টেকনিক্যাল কথাটা হচ্ছে এই, যদি আইনের কোনো উপায় থাকে তাহলে ওনারা এটা আইনগত ভিত্তি দিতে মেনে নেবেন। ওনারা জানেন না শেখ মুজিবুর রহমানের বিদায়ের পর যখন বাংলাদেশে ক্ষমতা আসলেন মুস্তাক সাহেব, এরপর সামরিক শাসন, এরপর জেনারেল জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন 1977 সালে। তিনি সংবিধানে না থাকা সত্ত্বেও একটি পদ্ধতি অ্যাপ্লাই করেছিলেন, সেই পদ্ধতি হচ্ছে গণভোট। ওনারা ভুলে গেছেন বাংলাদেশের মানুষের সামনে যদি জুলাই সনদের ভিত্তিতে গণভোট করা হয় তাহলে এটা আইনি ভিত্তি পেয়ে যায়। আমরা খুলনার জনসমুদ্রে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই সনদের আইনবদ্ধ ভিত্তির দুটি পদ্ধতি আছে। একটি জিয়াউর রহমান এই দুটোই করেছিলেন, একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার, আরেকটি হচ্ছে গণভোটের আয়োজন। যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এরপর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার, আমরা বলেছি সংসদে দুটো পদ্ধতির ব্যাপারে ওনারা রাজি হয়েছেন। একটা পার্লামেন্টারিয়ান নির্বাচন, আরেকটি হলো উচ্চ কক্ষ, এটাকে আপার হাউস বলা হয়। ওখানে একটা গুজামিল দিয়েছেন, বলছেন যে ওখানে পিআর সিস্টেম হবে, তবে পার্লামেন্টে যে পরিমাণ সদস্য নির্বাচিত হবেন তাদের আনুপাতিক হারে ওইখানে নির্বাচন হবে। পৃথিবীর কোনো দেশে এই ধরনের গুজামিলের বক্তব্য কোথাও কেউ রাখছে বলে আমার জানা নেই। পিআর পদ্ধতি সম্পর্কে পৃথিবীর 91টি রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে। বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, রিসার্চ সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন, গণতান্ত্রিক স্টেটসমূহ বলেছে যে 91-এর তুলনায় জামাত ইসলামীর ভোট বেড়েছে কমপক্ষে 3 গুণ। তাহলে জামাতের ভোটের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে 36%। আর আকাম কুকাম ইতিমধ্যে করার কারণে অন্যদের ভোট কমেছে, জামাতের ভোট বেড়েছে। তাহলে আগামী দিনে যদি মানুষ 30% ভোট পাইলে 2/3 মেজরিটি পাওয়া যায়, আমরা তাহলে পিআরের কথা বলছি কেন? এটা তো পরিষ্কার। আগামী নির্বাচনে জামাত মোর দেন 36%, 38% ভোট পাবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনেও আপনাদের হুঁশ হয় না, জাকসু নির্বাচনেও হুঁশ হয় না। এই দুটো বিশ্ববিদ্যালয়ে 40-60 হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে, বাংলাদেশের 64টি জেলায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। যে এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আছে, they are the representative of that area, their opinion is the opinion of the country, তাদের মতামত জাতির মতামত। সুতরাং এই দুটো সংসদের মাধ্যমে বাংলাদেশের জনগণ বলে দিয়েছে আগামী দিনে ইসলামের আলোকে এই রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। সুতরাং জামাত তো পিআর পদ্ধতি দেওয়া করে চুপ করে বসে থাকতে পারত, কিন্তু আমরা দেখেছি অনেকগুলো কারণ আছে। একটা হলো নির্বাচন আসলেই কালো টাকা, কেন্দ্র দখল, বুথ দখল, ছিনতাই, ব্যালট বক্স ছিনতাই, প্রশাসনিক কো, সিভিল কো এবং পুলিং এজেন্ট কো, রিটার্নিং অফিসারের কো। ভোট গণনার সময় বলে 18%, পিছন থেকে বলে 18 না 28% বলে দেন। এই ধরনের গুজামিলের আশ্রয় নেওয়া সম্ভব হবে না যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়। সুতরাং চিরতরে ভোট ডাকাতি বন্ধের জন্য জামাত ইসলামী এই উত্তম পদ্ধতির প্রস্তাব দিয়েছে এবং এই পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ওনারা বলেন পিআর পদ্ধতি কি? একবার বলছে এটা খায় না ঘুমায়, মাথায় দেয়, আবার বলে যে এটা বাংলাদেশের মানুষ বুঝে না। আসলে আপনারা বুঝেন না, না বুঝার ভান করতেছেন কোনটা? আমার মনে হয় আপনারা না বুঝার ভান করতেছেন। বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, আর লাভ হবে না, আর লাভ হবে। এখন একটা নতুন আটকানোর তার কোনো পথ নেই। বলে যে যারা পিআর পদ্ধতি চায় তারা নির্বাচন চায় না। প্রধান উপদেষ্টা জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু আমরা মনে করি নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। ইট ওয়াজ দ্য ফার্স্ট স্পিচ অফ ডাক্তার শফিকুর রহমান
16 এপ্রিল এই বক্তব্য তিনি দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য। তার ভিত্তিতেই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আর এখন বলা শুরু করেছেন জামাত নাকি নির্বাচন চায় না। আসলে নির্বাচন জামাত চায়, আপনারা চান কিনা একটু ভেবে দেখেন। ডাকসু নির্বাচনের পর একটি পত্রিকায় এসেছে, একজন উপদেষ্টা বলেছেন যারা ডিসেম্বর মাসে নির্বাচন চেয়েছিলেন তারা ফেব্রুয়ারিতে আর নির্বাচন চাবেন বলে মনে হয় না। ওনাদের চাওয়াটা এখন জামাতের উপর দিয়ে চালিয়ে দিতে চাচ্ছেন। বাংলাদেশের মানুষ এত বোকা নয়, যে কোনো মূল্যের বিনিময়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতেই হবে ইনশাআল্লাহ। এরপরে যেটা আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আপনারা খুন করবেন, মাস্তানি করবেন, আর ভোট দিতে যায় না এই কথা বলবেন। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং লেভেল প্লেইং ফিল্ড করতেই হবে। এরপরে আমরা বলেছি যে সকল জুলুম নির্যাতনের বিচার করতে হবে। যদি বিচার না হয় বাংলাদেশ রক্ত ঋণ থেকে মুক্তি লাভ করবে না। অবশ্যই গণহত্যার বিচার করতে হবে। আমাদের সর্বশেষ পয়েন্ট, 15.5 বছর আওয়ামী লীগ টিকে ছিল একটি দলের সহযোগিতার কারণে। তারা হলো স্বৈরাচারের দূষর। স্বৈরাচারের যে পরিণতি, তাদেরকে একই পরিণতি বরণ করতে হবে। এই জন্য স্বৈরাচারের প্রধান দূষর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই 5 দফা দাবির ভিত্তিতে আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে, নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।